শুধু দর্শক নমস্কার, আবার সেই সাক্ষাৎকার পর্ব আজকে আমরা উপস্থিত হয়েছি কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের যে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত তার ৪ নম্বর ওয়ার্ড। এই ৪ নম্বর ওয়ার্ডে দুটি আসন আছে। এখান থেকে বিজেপি মনোনীত প্রার্থীরা যারা আছেন দুজনেই ভদ্র মহিলা। তার মধ্যে একজন আমার সঙ্গে আছেন, আমরা ওনার পরিচয়টা ওনার মুখ থেকেই শুনে নেব। দিদি নমস্কার, আপনাকে আজকের এই সাক্ষাৎকার পড়বে, যদি আমাদের দর্শকদেরকে একটু আপনার পরিচয়টা বলে দেন। নমস্কার, আমার নাম বিনা সিনহা। আমি বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের ৮ নং আসনের মনোনীত প্রার্থী। ৪ নম্বর ওয়ার্ডের আপনার ৮ নম্বর আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিনা সিনহা। তো আমি ওনার একটু পরিচয়টা দিয়ে দিই। উনি একজন গৃহিণী, খুব কর্মঠ। আর আপনারা জানেন কৈলাসহরের যে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত, এটা একটা কৃষি প্রধান এলাকা। তার পাশেই রয়েছে ত্রিপুরার সর্ববৃহৎ যে হাওর অঞ্চল, যেটাকে বলা হয় কৈলাসহরের হাওর অঞ্চল, যেটা খুব এখানে খুব ধান উৎপাদিত হয়। এবং বৌদি, আমাদের এই বৌদি বলুন বা দিদিভাই বলুন, জন্মসূত্রে এখানকারই খুব কর্মঠ মানুষ। উনিও কৃষিকাজের সঙ্গে যুক্ত। তো কৃষিকাজ করার পাশাপাশি উনি ঘর তো সামলানেই, আর ওই সব গণ্ডি পেরিয়ে উনি আজ পদার্পণ করেছেন জনসভায়। উনি ব্রতী হতে চলেছেন। এর জন্য বিজেপি দলের হয়ে এবার উনি লড়াইয়ে নেমেছেন, নির্বাচনে নেমেছেন। এবং জয় বা পরাজয় সেটা নির্ভর করবে দেবতাদের উপর। তো দিদি আবার নমস্কার, আপনাকে স্বাগতম। আমরা আপনার সঙ্গে খোলাখুলি আজকে আলোচনা করব। আমরা আপনাকে অনেক প্রশ্ন করব জনস্বার্থে, আর আমরা এটাই আশা করব আপনি নিশ্চয়ই আমাদেরকে উত্তর দিয়ে বাধিত করবেন, আমাদেরকে নয় জনতাকে বাধিত করবেন। ঠিক আছে, যথাসাধ্য আমি সঠিক মতো উত্তর দেব। তো দিদি, আপনার এই যে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত, বিশ্বনগর গ্রাম পঞ্চায়েত, এখানে কটা ওয়ার্ড আছে? ৬টি ওয়ার্ড। আর মেম্বার তাহলে হচ্ছে কি 11 জন। তো এবার আপনার দল মানে যে বিজেপি দল কি আপনারা সব ওয়ার্ডে আপনারা বা সব আসনে কি প্রার্থী দিয়েছেন? হ্যাঁ, প্রত্যেকটি ওয়ার্ডে প্রার্থী আছে। জি, আপনি যে এই যে মানে এরকম বলা হয় নারী হচ্ছে ঘরের শোভা, ঘরের লক্ষ্মী, এবং সেই লক্ষ্মী আজকে আমরা ওটা বিশ্বাস করি, নারী মানে লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। আর আপনি পদার্পণ করেছেন নির্বাচনে, জয়ী হবেন পরাজয় হবেন এটা তো আপনাদের গণদেবতাদের উপর রায় হবে। এটা আগামী ৮ তারিখ নির্বাচন, ১২ তারিখ গণনা। তো আপনি যে এসছেন এই যে নির্বাচনের ক্ষেত্রে ময়দানে যে নেমেছেন, আপনি কিসের উপর ভর করে, আপনার হাতিয়ার কি যে আপনি যে এসছেন হ্যাঁ আমি জয়ী হব? আপনি নিশ্চয় বিশ্বাসী যে আপনি জয়ী হবেন। আমি বিশ্বাসী। তো কিসের উপর ভিত্তি করে আপনি জোর করে বলতে পারছেন যে আপনি জয়ী হবেন, যদি বলেন আমাদেরকে। ভারতীয় জনতা পার্টির সরকার, মোদী সরকার, নরেন্দ্র মোদীজি, ওনাকে আমি সশ্রদ্ধ প্রণাম করি। ওনার সততা এবং ওনার পরিচালনাতে যেগুলো আমরা দেখে যাচ্ছি, তাতে কোনো মহিলা, কোনো পুরুষ, কোনো ছেলে অথবা মেয়ে, শিশু থেকে কিশোর, যুবা সবকিছু সবাই জানে। এবং মোদীর চিন্তাধারা ডিজিটাল চিন্তাধারা, সকলের জন্য উন্নত চিন্তাধারা, সকলের শুভগামী। তাই আমিও ভাবি এটাই যে মোদীজির চিন্তাধারা অনুযায়ী আমাদের সকলের এই পথে চলাই উচিত। কারণ মেয়েদের উন্নতি, আগে জানতাম আমরা মেয়েরা শুধু ঘরের ভেতরেই শোভা পায়। এখন ভারতীয় জনতা পার্টি সরকারের ক্ষেত্রে বুঝতে পেরেছি যে মহিলারা শুধু ঘরে নয়, বাহির দিকেও সমবেতভাবে সমানভাবে পুরুষের সাথে সমানভাবে চলতে পারে। মহিলারাও দেশ শাসন করতে পারে, মহিলারাও যুদ্ধ করতে পারে। মহিলা আমাদের মা দুর্গা জননী, উনি তো যুদ্ধ জয়ী করে আমাদেরকে রক্ষা করেছেন, পৃথিবীকে রক্ষা করেছেন, পৃথিবীর সুর ও সুরের ভারসাম্য রক্ষা করে রেখেছেন। অবশ্যই। তাই মহিলাদের কোনোদিন পিছিয়ে থাকতে নেই। আমি জানি, আমার বিশ্বাস মহিলারাও সব কিছুতে সমানভাবে অংশীদারী, সমানভাবে চলে যেতে পারে। এটাই আমার দৃঢ় বিশ্বাস। আমি যে ৪ নং ওয়ার্ডের ৮ নং আসনে প্রতিনিধি, আমি জিতবই নিশ্চিত। কারণ গ্রামবাসী, আমাদের গ্রামবাসী সুবুদ্ধিমান বিবেকশীল মানুষ, তারা আমাকে সবাই ভালোবাসে এবং সুচিন্তক, ডিজিটাল চিন্তাধারা
এখনের যুবক ছেলেরা সবাই ডিজিটাল ভাবে চিন্তাধারা করে। তারা জানে পঞ্চায়েত গঠিত হবে বিজেপি সরকার, নিশ্চিত। এর মধ্যে বিরোধী সরকারের পক্ষ নিয়ে তাদের ভবিষ্যৎ তারা অনুজ্জ্বল করতে পারে না। কিভাবে অনুজ্জ্বল মানে তো আমাদের গ্রামে গঞ্জের উন্নতির ধারা বই পঞ্চায়েত থেকে আমরা উন্নতিগুলা পাই। অবশ্যই যা দূরে তা তো দূরের আশা করে লাভ নেই, পঞ্চায়েতেই আমাদের প্রথম ঘর। পঞ্চায়েত যখন বিজেপি সরকার গঠিত হবে তখন 1 বা 2 মেম্বার বিরোধী পার্টি, তারা কি করবে? সেখানে তাদের তেমন অস্তিত্ব থাকবে না। বোঝা যাবে আমাদের ওয়ার্ডগুলোতে যদি সেইভাবে কম ভোট হয় বা হেরেও যায়, প্রত্যক্ষভাবে প্রকাশিত, যেমন এই ওয়ার্ডগুলিতে ভোট হয়নি, বিজেপিতে ভোট দেয়নি, বিরোধীদের ভোট দিয়েছে। তো বিজেপি সরকার যখন 1-2টা আসন কমলেও পঞ্চায়েত গঠিত হবে বিজেপি সরকারের দ্বারা, তখন চিহ্নিত হবে যে আমাদের ওয়ার্ডগুলোতে বিজেপি সরকারের ভোট দেওয়া হয়নি। তাই চিন্তাধারা এটাই থাকবে যে পঞ্চায়েতে থেকে যত সুযোগ সুবিধা এদিকে বঞ্চিত থাকবে। তাতে কি হবে? আমাদের গ্রামেরই ক্ষতি, আমাদের ছেলে মেয়ে যুবা সকলেরই ক্ষতি। সেই ক্ষতি যুবক ছেলেরা বা মেয়েরা বা প্রত্যেক জনসাধারণ সকলেই বুঝতে পারে, যার কারণে আমাদের জয় হবে নিশ্চিত। সবাই বিজেপিতেই ভোট দেবে, আমাকেই সমর্থন করবে, জি এটাই আমার বিশ্বাস। জি, ধন্যবাদ। তো এই যে আপনার যে 4 নম্বর ওয়ার্ড, এখানে ভোটাররা কয়জন আছেন? 477। 477, হ্যাঁ। 477 ভোটার। তো শুধু দর্শক আমরা মাঝখানে একটু বলে দিই, এই যে 3 টায়ার পঞ্চায়েত ইলেকশন, মানে ত্রিস্তরের যে পঞ্চায়েত ইলেকশন, এটা আমাদের ভারতবর্ষে প্রথম শুরু হয়েছিল 2রা অক্টোবর 1959, মিনস 2nd অক্টোবর 1959 শুরু হয়েছিল রাজস্থানের মধ্য দিয়ে। তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, উনি এটার উদ্বোধন করেছিলেন সেদিন সেখানে। তার ঠিক 9 দিন বাদে, মিনস 11ই অক্টোবর 1959, সাউথ ইন্ডিয়ার যে আপনার আন্ধ্রপ্রদেশ, সেখানে দ্বিতীয়বারের জন্য উদ্বোধন হয়েছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। পরবর্তীকালে ধীরে ধীরে এটা সম্পূর্ণ ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, কিন্তু আমাদের উত্তর পূর্বাঞ্চলে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং দিল্লি, বর্তমানে এই 4টি স্থানে পঞ্চায়েত ইলেকশন নেই, এটা সংবিধানের ব্যাপার। এছাড়া বাদ বাকি যতগুলো রাজ্য আছে বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেখানে কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন প্রতি 5 বছর পর পর হয়। এর জন্য বলা হয় পঞ্চায়েত। পঞ্চ মানে 5, আয়েত শাসন, শাসনকাল, মেয়াদ। তো 5 বছরের যেটা মেয়াদকাল, সেটাকে বলা হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তো সেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাতে প্রার্থী হয়েছেন এবার আমাদের দিদি বৌদি আপনার বীণা সিনহা, ওনার সঙ্গে আমরা কথা বলছি। তো উনি এখন যেটা আমাদেরকে বললেন যে ওনার 4 নম্বর ওয়ার্ডে হচ্ছে গিয়ে 477 জন ভোটাররা আছেন। তো আমরা যতটুকু জানি, এবার ডেলিমিটেশন যখন হলো, মিনস এলাকা মানে পুনর্বিন্যাস যখন হলো, তখন 6 নম্বর ওয়ার্ড যেটা ছিল বিসি নগরে, সেখান থেকে একটা অংশ কেটে এনে আপনার 4 নম্বর ওয়ার্ডে ঢুকানো হয়েছে। এবং জনসাধারণ এরকম বলছে, যেই অংশটা কেটে এনে 4 নম্বরে ঢোকানো হয়েছে 6 নম্বর থেকে, সেই স্থানটা যতটুকু কেটে আনা হয়েছে সেটা নাকি বিরোধী, নাম বলবো না আমি, বিরোধী দল সেখানে অধিকাংশ, যার ফলে আপনার বিরুদ্ধে সিপিআইএম এর যিনি দাঁড়িয়েছেন, তার নাকি একটা মানে বাড়তি লাভ হবে। এই ব্যাপারটা আপনি কিরকম মনে করছেন? না, সম্পূর্ণ মিথ্যা তথ্য। ওয়ার্ড মানে আলাদাভাবে ঢুকিয়েছে ঠিক আছে, কিন্তু তাতে আমাদের কোনো ক্ষতি নেই। সেখানেও যারা জনতা রয়েছে, জনসাধারণ রয়েছে, তারাও বিজেপির সাপোর্টারও আছে, সিপিএম এর সাপোর্টারও আছে। সিপিএম এর সাপোর্টার থেকেই আমাদেরকে ভোট দেবেন এবার, এটা নিশ্চিত। এতে কোনো ক্ষতি নেই। সংগঠন ভালো দেখে, ভালো বুঝে, চিন্তাধারা করে ওই ওয়ার্ডটাকে বাড়িয়েছে। এতে কারো কোনো প্রতিবাদ থাকার কথা না, আমাদেরও কোনো প্রতিবাদ নেই। জনসাধারণ এরকম বলছে ওটা নাকি বিরোধী অঞ্চল, এটা মানে বিরোধী বেশি এখানে। বিরোধীরা বলবে সেটা আমার এরিয়া, আমরা বলবো আমাদের সকল এরিয়া আমাদের, সবাই আমাদের সাপোর্টার। এর মধ্যে ব্যক্তিগত ব্যাপার, মতদান ব্যক্তিগত ব্যাপার, এটার মধ্যে দৃঢ় বিশ্বাস সকলের শুভচিন্তক, চিন্তাধারা ভালো সকলের, তারা সবাই বিজেপিতেই ভোট দেবে, কোনো ক্ষতি নেই সেটা নিয়ে। জি, আচ্ছা, আমরা এরকম শুনেছি জনসাধারণ অভিযোগ যে নির্বাচন আসার আগে আপনার বাড়ি বাড়ি যান, হাত জোর করেন, নির্বাচন পেরিয়ে গেলে পরে আপনার কখনো গণদেবতাদের উদ্দেশ্যে আপনার হাত জোর করেন না, তাদের সঙ্গে নাকি আপনাদের দুর্ব্যবহার চলে। এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? যে কি বলতে চান আপনি?
এটা আবার কোন ধরনের প্রশ্ন? না, এটা জনসাধারণের বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। জনসাধারণ বলছে না, এটা এটা জনসাধারণের বক্তব্য, এটা বিরোধী পার্টি বলছে। এটা জনসাধারণ বলছে না, জনসাধারণ এত মূর্খ না, সবাই সুশিক্ষিত, শুভচিন্তক, সবাই ভালো। এভাবে কোনোদিনও তারা ভাববে না। কারণ ভারতীয় জনতা পার্টি সরকারের ক্ষেত্রে বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো ভেদ ভাব রাখেনি। সবাইকে ইন্দিরা যোজনা বা আবাস যোজনা ঘর দিয়েছে, জলের ব্যবস্থা করেছেন, কারেন্টের ব্যবস্থা, জননীদের জন্য গ্যাসের চুলার ব্যবস্থা। সেখানে না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম, সবাই সমবেত ভাবে পেয়েছে। সবাই যে প্রতিটি ঘরে ঘরে পেয়ে গেছে তা আমি বলছি না, ঠিক আছে, মানে অধিকাংশ পেয়েছে, অধিকাংশ পেয়েছে। হুম। যা কিছু বাকি রয়েছে, যা অনেক অংশ বাকি রয়ে গেছে, তারাও তো পাবেন। পঞ্চায়েতের পর সবকিছু ছেড়ে দেওয়া হবে, সবাই পাবে। এতে আবার হাত জোর করা বা না করার প্রশ্ন কি আছে? একজনকে যে কোনো কিছু চাইতে গেলে স্বাভাবিক, সমবেত, নম্র, এটাই নিয়ম। তাই বলে যে ভোট শেষ হয়ে গেলে, পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে গেলে তাদের চিনবো না, দেখবো না, এটাই কি প্রশ্ন হতে পারে? এরকম তো অসম্ভব। না, সেটা আমাদের জনতা প্রশ্ন, পার্টি এভাবে করে না, সেটা জনসাধারণের প্রশ্ন, তাদের অভিযোগ। আর জনসাধারণ তো এরকম অভিযোগ করেছে আমাদের কাছে। এটা অবান্তর, এটা অবান্তর। প্রতিপক্ষ স্বাভাবিক চাইবে, এভাবেই করবে প্রতিপক্ষ। ঠিক আছে, মানছি এটা। এবার নেক্সট প্রশ্ন করছি আপনাকে, যেটা জনসাধারণের বক্তব্য, এটা আমাদের বক্তব্য না, মিডিয়ার বক্তব্য না। এটা জনসাধারণ এরকম বলছে যে আপনার বিশ্বনগর পঞ্চায়েতের 6টি যে ওয়ার্ড, 1 থেকে 6 পর্যন্ত, আপনারা গত 5 বছর আপনারা শাসন করেছেন, বহু নাকি আপনারা দুর্নীতি করেছেন, অনেকদেরকে যারা ইন্দিরা আবাস যোজনা তারা ঘর পেয়েছে, তাদের কাছ থেকে আপনাদের মেম্বার নাকি টাকা পয়সা খেয়েছে, এরকম জনসাধারণের অভিযোগ। এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? এই ব্যাপারে আমি এটাই বলবো, আপনার প্রশ্নগুলো আমি অবান্তর মনে করছি, আপনি খারাপ পাবেন না, অবান্তর মনে করছি। হয়তো আপনাকে বিরোধী পার্টি পাঠিয়েছে আমার কাছে আমাকে উত্তেজিত করার জন্য, তবে আমি উত্তেজিত হচ্ছি না, আমি নম্রভাবেই বলবো। না, সেরকম কিছু না, আমরা এসছি তো প্রশ্ন করছি জনসাধারণের। ঠিক আছে, নম্রভাবেই বলবো আমি। বিজেপি সরকার গঠিত হয়েছে মাত্র 6 বছর, 6.5 বছর। 25 বছর রুলিং সরকার, সিপিএম সরকার, তারা কি উন্নতি ধারা করেছিল আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। মাত্র 6 বছরের মাথায় যতটুকু উন্নতি সাধন করেছেন আমাদের ভারতীয় সরকার, নিজেই দেখতে পাচ্ছেন। পুনিল বাবু, মানে শ্রদ্ধেয় পুনিল বাবু, যাই হোক, আমার গুরুজন ব্যক্তি। পুলিন বাবু সিপিআইএম এর যে পুলিন বাবু, যিনি একসময় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছিলেন। আচ্ছা আচ্ছা। উনার আমলে আমরাও যেমন দেখেছি, একটি একটি কুদাল, প্রতিটি ঘরে এক একটি কুদাল দিয়ে নাকি বলেছিলেন ডিজিটাল পঞ্চায়েত গঠন করবে, মানে মডেল পঞ্চায়েত গঠন করবে। আচ্ছা, কি একটি কুদাল দিয়ে কি মডেল পঞ্চায়েত হয়? এটা কি শুনেন নাই আপনারা? শুনেছি, আমরা তো শুনেছি। তইলে আমাকে এই প্রশ্নগুলা করার মানে, আমরা এরকম শুনছি পার্শ্ববর্তী যে একটা পঞ্চায়েত, সেখানে ফিল্টারও দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এটা মডেল পঞ্চায়েত করা হবে। আচ্ছা, একটা পরিবারে কি একটা ফিল্টার আর একটা কুদাল দিয়ে কি ডিজিটাল পঞ্চায়েত গড়া যায়, মডেল পঞ্চায়েত গড়া যায়? এটা কি হাসির ব্যাপার না? আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কি কি করেছেন, কি না করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার? ছোট মেয়েদের কন্যা যোজনা, বয়স্ক ভাতা 500 টাকা থেকে 2000 টাকা, এটা অবশ্যই 2000 টাকা। প্রতিটি ঘরে ঘরে গ্যাসের চুলার ব্যবস্থা, জলের ব্যবস্থা, বৈদ্যুতিক বাতির ব্যবস্থা। কি না করেছেন? সবকিছুই তো দিয়েছেন। সিপিএম সরকারের 25 বছর রুলিং থাকতে কি করেছিলেন দেখতেই পাচ্ছেন আপনারা, দেখে গেছেন, ভুগে গেছেন। এখন বিনামূল্যে 5 কেজি চাল, মাথা পিছু 5 কেজি চাল দেওয়া আছে। আজকে 3 বছর না 4 বছর ধরে সেটা চালু আছে, এখনো তো চলছে। বিপিএল যারা, তারা তো ভোগ করছে অবশ্যই। এর মধ্যে কি শুধুই বিপিএল বিজেপি? না, অবশ্যই না, বিভিন্ন দলের সবই বিজেপি, অনেক অংশে সিপিএম এর বিপিএল যারা, তারাও তো পাচ্ছে। নিশ্চয়ই তারা চিন্তা করবে মোদী সরকার কিরকম, ভারতীয় জনতা পার্টির সরকার কিরকম। তাহলে আমাদের তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জনতারা বুঝে, ভালোভাবেই চিন্তা করতে পারে, তারা সুচিন্তক, তারা বুঝে কে ভালো করে কে খারাপ করে। এটাই আমার বক্তব্য। আমি বেশি উত্তেজিত হয়ে বলতেও পারি না, বলতেও চাই না। না, আমাদের কিন্তু কোনো এরকম উদ্দেশ্য নেই আমরা আপনাকে উত্তেজিত করব। জনসাধারণের যেটা অভিযোগ সেটা আমরা আপনার কাছে তুলে ধরছি। জনসাধারণ খারাপ অভিযোগ করে না, মধ্যে মধ্যে হয়তো মানে কারোর উস্কানিমূলক কথাবার্তা, কিন্তু এগুলো শুভভাবে ভালোভাবে তাদের বুঝালে ঠিকই বুঝে। আমরা গ্রামের মানুষ, অতি সাধারণ মানুষ, আমরা তেমন বুঝি না, আমিও বুঝতাম না। যার জনতা পার্টির সহায়তায়, প্রভাবে আমিও সবকিছু এখন অনুভব করতে পারছি যে কোন সরকার ভালো, কোন সরকার খারাপ, কোন সরকার গরিবের জন্য,
গরিবের জন্য। আমাদের ভারতীয় জনতা পার্টি গরিবের জন্য, মহিলাদের জন্য, আমাদের মাতৃশক্তিকে এমন ভাবে সম্মানিত করেছেন, এত উচ্চ শিখরে বসিয়েছেন যার কোনো তুলনা নেই। আগে মহিলাদের ঘর থেকে বাহিরে যেতে দেওয়া হতো না, এখন মহিলাদেরকে বাহিরে নিয়ে আমাদের সরকার রাষ্ট্রপতি পর্যন্ত বানিয়েছেন। সাধারণ মহিলা অবশ্যই অবশ্যই রাষ্ট্রপতি পর্যন্ত বানিয়েছেন। কতটুকু সম্মানের আসনে তিনি মা বোনদেরকে নিয়েছেন। তো এদের অবদান কি ভোলার মতো? সেটা কি মনে রাখার মতো না? এটাই তো এটাই তো আপনি তো একজন নারী, এটা আমরা আগেও বলেছি, নারী ঘরের লক্ষ্মী। তো আপনি যখন জনসভায় যখন ব্রতী হবেন, আপনার এলাকার এই যে 477 মানে 477 জন ভোটার, তারা দিবানিশি আপনার বাড়িতে আসবে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে, আপনি তাদের নিশ্চয়ই। তাদের সবাই আপনি বেরিয়ে যাবেন। হ্যাঁ, তো এতে কি আপনার পরিবারে ঘরে কোনো কি ক্ষতি হবে, আপনার কি মনে হয়? কোনো ক্ষতি নেই। আমার পরিবার সমবেতভাবে সহায়ক আমার প্রতি, আমাকে উৎসাহ দান করে জনতার সেবায় ব্রতী হওয়া, জনসাধারণের কাজে সাহায্য করা, বা মানে অসহায় যে কোনো ব্যক্তি, মহিলা হোক ছোট বাচ্চাই হোক, তাদের পাশে দাঁড়ানো আমাদের পরিবারের একটা বৈশিষ্ট্য। ছোটবেলা থেকেই বা আমার যখন বিয়ে হয়েছে তখন থেকেই আমি এসেই দেখে গেছি আমার শ্বশুর মশাই উনিও এইভাবে জনতাদের বা মানে জনগণকে সাহায্য করে গেছে যতটুকু সম্ভব। বেশি পয়সা বেশি টাকা দিয়ে তো আর সম্ভব না, যতটুকু সম্ভব সাহায্য করে গেছে। তাই আমিও আমার শ্বশুরের আদর্শ অনুযায়ী সেইভাবে সমাজসেবায় ব্রতী হতে চেয়েছি, যার জন্য পদার্পণ করেছি। অবশ্যই। তো শুধু দর্শক, মাঝখানে আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন বা ত্রিস্তরীয় পঞ্চায়েত যেটা মানে পঞ্চায়েতি রাজ, যেটা গ্রাম লেভেলে যেটা আছে সেটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, ব্লক লেভেলে যেটা সেটাকে বলতে পারি আমরা ব্লক পঞ্চায়েত বলতে পারি, ও যেটাকে আমরা বলা হয় পঞ্চায়েত সমিতি। এবং তার উপরে যেটা রাজ্য স্তরে যেটা মানে জেলা স্তরে যেটা, সেটা হচ্ছে গিয়ে রাজ্য স্তরে নয়, জেলা স্তরে যেটা সেটা হচ্ছে গিয়ে জেলা পঞ্চায়েত বা আপনার জেলা পরিষদ যেটাকে বলা হয়। তো গ্রামবাসীর সাথে গ্রামের যেটা একটা সম্পর্ক পঞ্চায়েতের, সেটা হচ্ছে গিয়ে আপনার গ্রাম পঞ্চায়েত। এবং গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের মধ্যে মধ্যস্থকারী মিডিয়া হিসেবে কাজ করে পঞ্চায়েত সমিতি। এবং এই পঞ্চায়েত সমিতি রিপোর্ট দেবে, গ্রাম পঞ্চায়েতের রিপোর্টটা দিয়ে দেবে আপনার জেলা পরিষদে, আর জেলা পরিষদ সেটাকে পাঠাবে সরকারের কাছে। এভাবেই কিন্তু একদম উপর থেকে নিচের একদম নিচ পর্যন্ত সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রকল্পগুলি রাজ্য সরকার থেকে গ্রামবাসীর কাছে এসে পৌঁছে যায়, সেটাকে বলা হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তো আপনি যে এবার দাঁড়িয়েছেন, যদি আপনি জয়ী হন, আপনি যেটা বলছেন যে আপনি জয়ী হবেনই, আমরা ধরে নিলাম, আপনি যখন যাবেন পঞ্চায়েতে, আপনার যে এলাকাবাসীরা যারা থাকবে এবং ওয়ার্ডবাসীরা যারা থাকবে, তাদের প্রতি আপনার দায়িত্ব কি থাকবে? তাদের প্রতি আমার দায়িত্ব এটাই থাকবে যে আমি তো যেমন ব্যক্তিগতভাবে টাকা পয়সা দিয়ে কাউকে যে প্রচুরভাবে সাহায্য করতে পারবো সেটাও আমি বলতে পারছি না, সেরকম কিছু না। সরকারি সিস্টেম অনুযায়ী যতটুকু জনসেবার কাজে লাগানোর দরকার, যে কোনো একজন ব্যক্তি অসহায়ভাবে বা কোনো বিপদে অসুবিধায় পড়ে আমার কাছে যা আসবেন, তখন আমি এটাই চেষ্টা করব সিস্টেম অনুযায়ী যতটুকু সম্ভব সাহায্য করা যায় বা সহানুভূতি দেওয়া যায় ততটুকুই আমি করব। নিজের থেকে মন থেকে আমি সাহায্য করব। মানে আপনি এটা বলতে চাইছেন যে আপনার যেহেতু আপনি 4 নম্বর ওয়ার্ডের, যখনই যদি আপনি নির্বাচিত হয়ে যান পঞ্চায়েতে সদস্য হিসেবে, অর্থাৎ সরকার থেকে যদি 1 টাকাই যদি আসে, সেই 1 টাকাই আপনি সেখানে পৌঁছে দেবেন। 1 টাকায় আমি জনগণের কাছে পৌঁছে দিতে। তো আপনি কি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন? সরাসরি জিজ্ঞেস করছি আপনাকে। আমি এখনই বলছি, দুর্নীতিকে তো প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। যথাসম্ভব আমি চেষ্টা করব সৎভাবে, স্বচ্ছভাবে, স্বচ্ছ ভারত যেভাবে মোদী সরকার চালু করেছেন সেভাবেই আমি চলার চেষ্টা করব। সেটা শুধু দর্শক, আমরা অনেক খবরাখবর নিয়েছি ইন্টারভিউ নেওয়ার আগে এই বৌদির, বীণা সিনহা যিনি, আমরা এলাকাবাসীর তরফ থেকে যেটা জেনেছি, উনি খুব স্বচ্ছ ভাবমূর্তির এবং উনি কিন্তু কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না। এটা শুধু ওনার কথা নয়, আমার কথা নয়, এটা হচ্ছে পুরো এলাকাবাসীর কথা। আমরা জানতে পেরেছি, আমরা যখনই যেখানে যাই ইন্টারভিউ করতে, আমরা কিন্তু আগে সম্পূর্ণ কিছু খবরাখবরটা নেই, তারপর কিন্তু আমরা সেখানে যাই। এটা কিন্তু আমরা জানতে পেরেছি, এটা কিন্তু সঠিক কথা যেটা বললাম, উনি কিন্তু দুর্নীতিকে একদম প্রশ্রয় দেন না। তো দিদি, শেষমেশ
এই যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আপনার যিনি ওয়ার্ডবাসীরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন শেষমেশ? আমার ওয়ার্ডের যত মানে জনগণদের প্রতি আমি খুবই সন্তুষ্ট। ক্যামেরা দিয়েছি জনসম্পর্কে গিয়েছি, ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে গিয়েছি, সবাইকে ভক্তি করেছি, প্রণাম করেছি। আমার গুরুজন ব্যক্তিগণ আছেন, তাদেরকেও বলেছি যে নতুন ভাবে আমাকে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। সবাই আমাকে বুক খুলে, মন খুলে আশীর্বাদ করেছে, তুমি জয়ী হবে মা, তোমাকে আমরা সবাই ভালোবাসি, এটাই আমাকে আশ্বাস দিয়েছে। আমি জনগণের প্রতি, আমার গ্রামবাসী, আমার ওয়ার্ডের জনগণের প্রতি আমি খুবই সন্তুষ্ট। এছাড়া আমার কিছু প্রয়োজন নেই, তাদের মানে উনাদের সহযোগিতা সম্পূর্ণভাবে আমার উপর আছে, আমার এটা বিশ্বাস। তো প্রিয় দর্শক, আমাদের আজকের সাক্ষাৎকার পর্ব এখানেই আমরা ইতি টানছি। আমরা তখন কথা বলছিলাম বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের যিনি মেম্বার, বিজেপি মনোনীত প্রার্থী যিনি বীণা সিনহা, যিনি খুব সৎ, সাহসী, কর্মঠ এবং সর্বোপরি হচ্ছে কি উনি কিন্তু দুর্নীতিকে একদম প্রশ্রয় দেন না। ওনার সঙ্গে আমরা দীর্ঘ আলোচনা করলাম, হয়তো আমরা অনেক প্রশ্ন ওনাকে করেছি, ওনার হয়তো মনে আঘাত লেগেছে, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নেব। কিন্তু সেটা কিন্তু আমরা আপনাকে উত্তেজিত করার জন্য নয়, সেটা জনসাধারণের প্রশ্ন ছিল, সেটা আমরা আপনাকে করেছি, আপনি আপনার সাধ্যমতো উত্তর দিয়েছেন। তো আমরাও এটাই আশা করি বা আমাদের শুভকামনা, বৌদি বীণা সিনহা নির্বাচিত হয়ে গণদেবতাদের রায়ে নির্বাচিত হয়ে উনি পঞ্চায়েতে যাক, সদস্য হোক এবং জনসেবায় উনি যেন নিজেকে মনোনিবেশ করতে পারেন। এই বলে আজকে আমরা সাক্ষাৎকার পর্ব ইতি টানছি। নমস্কার, আবার দেখা হবে অন্য এক পর্বে।